ভাল লাগে না একদম। রোজ শিবানীকে দেখে নলে শিবানীর মুখ দেখে নয় শিবানীর বাড়ি দেখে ভিডিও শুরু হয়। আজকে সকালটা একদম ফাঁকা মাঠ দিয়ে শুরু করলাম। একদম দেখতে পাচ্ছ এটা একটা স্কুলের মধ্যে সব বসে আছি। একে একে লোকজন ভিড় বাড়ছে। এখানে দেবে আজকে রেশন, ওই যে দুয়ারে রেশন না, দুয়ারে রেশনের আগে যেদিন দেওয়ার কথা ছিল সেদিনকার আর দিতে পারেনি, বৃষ্টি পড়ছিল, তাই আজকে আবার এসছে দিতে। তো মায়ের রেশন ধরা হয়ে গেছে, শুধু আমি রেশন এখান থেকে ধরে নিয়ে বাড়ি যাব। সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করছে। আজকে শিবানীর সকাল থেকে মানে একটু দম ফেলারও সময় হয়নি, মানে ফোন দেখারও সময় হয়নি, হয়ে গেছে। কালকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, 39 অনেক বড় হয়ে গেছিলো ভিডিওটাকে, মানে অত বড় ভিডিওটাকে কেটে কুটে ঠিকঠাক করে এডিট করতে এতটা সময় লেগে গেল। ভয়েস দিলাম তার মধ্যে, অত বড় ভিডিওটার মধ্যে ভয়েস দিতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। আর ওয়েদারটা দেখো, কখনো খুব জোর রোদ্দুর উঠছে আর কখনো দেখো মেঘলা করে আসছে। তো নাইটিটা এখানে ধুয়ে দিচ্ছি, শুকিয়ে গেলে ভালো। সকাল থেকে বলছি যে ঘর ঝাড়বো, তো ঘরটা ঝেড়ে ওঠা হচ্ছে না। ওই রেশন ধরতে গেছিলাম, রেশন ধরতে আজকে ভিড় অনেক। তবে রেশন দাদাটা এসছে অনেক দেরি করে, তবে মা গিয়ে রেশন দোকান থেকে রেশন ধরে এসছে, যেহেতু বাবার রেশন কার্ডটা বাদ হয়ে গেছে সেই জন্যে। আর আমার বড় ভাইয়ের ছেলে রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক করাতে বলেছে। দেখো রোদ্দুরে চোটে দেখো কুমড়ো ফুলগুলো কি সুন্দর টাটকা তাজা ছিল, কিন্তু কুমড়ো ফুলগুলো আজকে পাড়া হয়নি। মেন কথা হচ্ছে বরের সময় হয়নি। ওই যে উঁচুতে থাকে না, ওই দেখো ওই যে উঁচুগুলোতে থাকে, পাঁচিলে উঠতে হয়, তো পাঁচিলে উঠতে গিয়ে আমার ভীষণ অসুবিধা হয়, বুঝেছো? সেই কারণে কিন্তু আমার মানে কুমড়ো ফুলগুলো পাড়া হয়নি, ওই জন্য পারিনি, ওই জন্য রয়ে গেছে। কেউ যদি নিয়ে যায় বললে সে নিজে পেরে নিয়ে যাবে, আমি আর পাঁচিলে উঠিনি। পাঁচিলে উঠলে আমার মাথাটা ঘুরায়, সেই কারণে উঠিনি। আর কালকে নতুন শাড়ি মেলেছিলাম, নতুন শাড়ির সাথে ওই যে দেখো এই নতুন ওই যে সায়াটা বাইরে ভেজা ছিল, ওই জন্য বাইরে ছিল, বাইরে তো কিছু হয়নি। আর রাতের দিকে আমার মনে ছিল না যে ওটাকে তুলে নেবো। আর এখন হচ্ছে যেহেতু ক্যামেরা রাখার কোথাও জায়গা নেই, অপেক্ষা করছি। ছেলে আজকে স্কুল যায়নি, ছেলের শরীরটা ভালো না, কালকেই তো বললাম তোমাদের। ছেলে পড়তে গেছিল, পড়ে এসে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে বাবা ওঠ করে উঠছিল না, তো উঠেছে। তা আমি কি করেছি বলো, এই চাদর, মানে চাদরের উপর চাদর পেতেছি, এই যে চাদর দেখছো এর উপর এই চাদরটা পেতে নিয়ে ঢাকা দিয়ে নিয়েছি, যে ঘরটা ঝাড়বো, ঘরটা ঝাড়া খুব দরকার। আর এইখান থেকে সব তুলে পরিষ্কার করে নিয়েছি, এই দেখো, এই দেখো দেখা যাচ্ছে, সব তুলে পরিষ্কার করে নিয়েছি। যে চাদরটা পেতে দিয়েছি, তাহলে কি হবে, ওই যে উপরে ঝুল ঝাড়বো, চাদরটাকে করবো, তাহলেই হয়ে যাবে। সেই জন্য তো ছেলে এখনো তো বাথরুম দিয়ে বেরোয়নি, এখন গেল চান করতে। 11টা পার হয়ে গেছে, এখন আমি ঘর ঝেড়ে কখন রান্না বসাবো, কি রান্না করব জানি না। ঘরে কোনো নেই, মানে কি বলে, বাজার দোকান নেই, কটা চিচিঙ্গা পড়ে আছে, তো যা হবে হবে। এখন আগে ঘরটা ঝাড়ি, আজ ঝাড়বো কাল ঝাড়বো পরশু ঝাড়বো করে ঘরটা ঝাড়া হয় না। আজকে শর্ট ভিডিও হয়নি, আগে এই কাজটা সারি তারপরে বানাবো শর্ট ভিডিও। এই কাজটা আগে করে নিই। ওই যে মনে হচ্ছে ছেলে বেরোলো বাথরুম থেকে, এবার চানটা করুক। আর এই সব ঢাকাঢুকি দিয়েছি, বাকি যেটুকু আছে ঢাকা দিয়ে নিই, তারপরে ঘরটা ঝাড়তে শুরু করি। তো চলো সাথে থাকো। দেখো অনেকটা বেলা হয়েছে, তাও আমি ঘরটা আজকে ঝাড়বো যখন ভেবেছি, আজকে ঝাড়বো, কবে থেকে ঝাড়বো ভাবছি, কিন্তু ঝেড়ে উঠে পাচ্ছি না। আজকে মঙ্গলবার, আজকে শনিবার, আজকে বৃহস্পতিবার, আজকে ছেলের জন্মবার, আজকে উল্টো রথ, আজকে সোজা রথ, আজকের এই ঈদ, এই করতে করতে আর ঘর ঝাড়া হচ্ছে না। কি বলতো, দেখো ঘরটা হতে পারে ভাঙা, কিন্তু এটা তো আমার রাজপ্রাসাদ, এটা তো আমার স্বর্গের মতো, তাই না? তো এই ভাঙা রাজপ্রাসাদটাকে একটুখানি ঝেড়ে গুছে যদি পরিষ্কার রাখি, দেখতেও ভালো লাগে। প্লাস্টিকগুলো লাগিয়ে রেখেছি, তবু ওর ভিতরেও দেখো মোটা মোটা করে ঝুল ভর্তি হয়ে গেছে, বুঝেছো? আর এই যে ঝুলে না, আর উঠে দাঁড়িয়ে যে ঘরটা ঝাড়ছি, পুরো মানে টালি মাথায় লেগে যাচ্ছে। মাথার মধ্যে যে পেরেক আছে, ওই যে বাঁশের মধ্যে দেখো আমার ফুটে যাচ্ছে কটকট করে, মানে লেগে যাচ্ছে বারবার। তো এই ঘর ঝাড়াটা কি বলতো, যতই কষ্ট হোক শরীরে, যতই কষ্ট হোক না কেন, বর বললো তোমার তো আজ শরীর ভালো না, তুমি আজকে ঘরটা ঝেড়ো না। আমি বললাম না, ঘরটা আজকে আমি ঝাড়বো, আজকে আমি বাজার যাবো না, আজকে আমার রেল বাজার যাওয়ার কথা ছিল, সবজি ঘরে বারণ তো। আজকে ছোট বিড়ালটা সেই আম গাছে কোথায় উঠেছিল। ঘর ঝাড়তে ঝাড়তে চলে এসছে বৃষ্টি, বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, বুঝছো তো? বৃষ্টিতে দরজাটা বন্ধ করেছি, তার মধ্যে লাগছে ঘরে গরম। কেন বলো, পাখাটা তো বন্ধ, পাখা টাকাগুলো সব তো ঝুলে ভর্তি হয়ে গেছে। আর এই কীভাবে ঝুল পড়ছে দেখতে পাচ্ছ,
তো ওই যে বলে না যে ভাঙা রাজপ্রাসাদেও যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তবুও ওটা থেকে অনেক আরাম, অনেক ভালো লাগে। তো সেই হচ্ছে ব্যাপার। এই বাইরে দেখতে পাচ্ছ এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি আর থামছে না। বৃষ্টির জল এই অর্ধেক ঘরটা পুরো ভিজেই গেছে, কিন্তু তার মধ্যে ঝুল পড়ছে পড়ুক গিয়ে। আর ওই ঠাকুর দেখছো, ঠাকুরের সামনেটা তো ঝাঁটা দিয়ে ঝাড়া যাবে না, ওখানে একটা কাপড় নিয়ে ওখানটা ঝেড়ে মুছবো। আর এখানে দেখছি যে ঝাঁটার একটু খোঁজটা আমার হাতে বারবার ফুটছে, যত ভেঙে ফেলে দেখছি আবার খোঁজ টাইপের হয়ে যাচ্ছে। আর ঝাঁটাটাকে আমার আজ সার্ফ দিয়ে ধুতেই হবে। কেন বলো তো, পুরো তেল কাজটা ভর্তি হয়ে গেছে ঝাঁটাটা। এর আগের যেদিনও ঘর ঝেড়েছিলাম সেদিনও ঝাঁটাটাকে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকিয়েছিলাম, তো আজকেও ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকাবো। বলে না যে হোক না ভাঙা বাড়ি, কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আর সেটাতে যদি থাকি আমরা, তো সেটা তো রাজপ্রাসাদের মতো, তাই না, স্বর্গের সুখের মতো। যেটাতে মানুষ থাকে সেটাকে মানুষ যদি এরকমভাবে ভাবে, তাহলে কিন্তু দেখবে কেন মানুষ অনেক সুখী বা অনেক ভালো হয়। হ্যাঁ, তোমরা বলবে তাহলে শিবানী বাড়ি বাড়ি কেন করে, দেখো সেটা আমার নিজের যদি বাড়ি হতো, এটা ভাঙা হলেও কিন্তু অনেক শান্তি ছিল। তোমরা দেখেছো ওই বাঁশের খুঁটি ফুটি সবগুলো কিন্তু ভেঙে টেঙে গেছে, তবু আমরা কিন্তু জোড়াতাপ্পি দিয়ে রাখি। বা সে ঘরের মেঝে ফেটে চটে গেলেও কিন্তু সেটাকে আমরা জোড়াতাপ্পি দিয়ে কিন্তু সারাই করে নিই। কেন আমরা থাকবো সেখানে, সেটাকে গুছিয়ে সুন্দর করে রাখাটা তো আমাদের কাজ, তাই না? যতটা পারা যায়, যতটা রিপেয়ারিং করা যায়। আর এই দেখো ঠাকুরের সামনেটা তোমাদের আগেই বললাম, তো একটা কাপড় নিয়ে মুছছি, আর আমার ছেলে বলছে মা কি ধুলো বেরোচ্ছে। সত্যি কথাই, এখানটা কি বলো তো, যে এই জায়গা রান্না টান্না হয় তো, এক সপ্তাহের মধ্যে যদি আবার না ঝাড়ি না, তাহলে একদম ভর্তি হয়ে যাবে ঝুলে, তাকানোই যাবে না। চোখগুলোর দিকে আমি তাকিয়ে কিছুতেই উপর দিকে আর ঝাড়তে পারছি না, সারা গা ময় ভর্তি হয়ে গেছে। যতটা পারছি দেখো, এই যে ঝাঁটা দিয়ে ঝাড়বো না, কেন এখানে ঠাকুর আছে, ঠাকুর বলে একটা কথা আছে, ওই জন্য কাপড় দিয়ে বেশ সুন্দর করে ঝেড়ে মুছে এই জায়গাটা নিচ্ছি। আর ঝুল কোন জায়গায় বলো তো, সব জায়গায় ঝুল, কোনো জায়গায় আর বাকি নেই। ঘরের বেড়ার ফাঁকা ফাঁকা থেকে শুরু করে সব জায়গায়, সমস্ত জায়গায়। আর এই দেখো ছেলেকে দিলাম, বললাম বাবা এগুলো একটু বাইরে রেখে দে। আমি তৎক্ষণে গ্যাসের উপরেও তো ঝুল পরে ভর্তি হয়েছে, যখন মুছবো আগে হাত দিয়ে এই ঝুলগুলো একটু ঝেড়ে নিই। তো অনেকটাই নোংরা হয়ে গেছিলো, অনেকটাই নোংরা বেরিয়েছে। ওই যে বললাম 10-12 দিনের মতো ঝাড়তেই পারিনি, উল্টো রথ থেকে সোজা রথ, বলছি এই সবগুলো গেল। সবাই বারণ করছিল, তারপরে একাদশী, আমাবস্যা, পূর্ণিমা, ওই যে না ঝাড়াই হয়নি। আমার আবার না ঝেড়ে সামনে যদি ঝোলে না, একটু আমার ভালো লাগে না, জানো কেন বলো তো, একদম দেখতেও খারাপ লাগে, আর মা লক্ষ্মী সেই ঘরে আসে না, সেই জন্যে। তো এই দেখো দেখতে পাচ্ছ যে আজকে হচ্ছে ছেলে স্কুল যায়নি, শরীরটা ভীষণ খারাপ, সেই জন্য ছেলের কিছু খাওয়া হয়নি, আমারও কিছু খাওয়া হয়নি। আমি এখনো কিছু খাইনি, আমার এখনো অনেক কাজ বাকি। এইসব ঝেড়ে পরিষ্কার করে গ্যাস মুছবো, খাবারের জল ভরবো, বাসন কোসন মাজবো, ঘর মুছবো, তারপর আমি একবার চান করব। চান করে নিলে সারা গা না কুটকুট করছে, জানো তো, ঝুল পড়ে তো ভর্তি হয়েছে, তার মধ্যে অতিরিক্ত আমি ঘামি, তোমরা জানো। পুরো গা একদম এত কুটকুট করছে যে চুল কেটে আসলে যেমন কুটকুট করে তেমন কুটকুট করছে, মনে হচ্ছে কতক্ষণে চান করব। তো এই যে হয়ে গেছে দেখো, এখানে গ্যাসটা মুছে নিচ্ছি। আর বড় বালতির মধ্যে জল এনেছি, আজকে ঘরটা একবার না দুবার করে মুছতে 3বার মোছা হবে। সকালে একবার মুছে চান টান করেছি, এখন একবার এই জলটা দিয়ে মুছবো, আর একবার হচ্ছে ভালো জল দিয়ে মুছবো। আর এখন একটু সার্ফ নিয়ে চলে এসেছি, সার্ফটা পুরো ঘরে ছিটিয়ে দিয়েছি, দিয়ে এখন একবার মুছবো, তারপর জলটা ফেলে আর একবার মুছে নেবো, বুঝেছো তো, সেই জন্য। এই দেখো দেখতে পাচ্ছ যে কি বলে, এটা ভালো করে না মুছলে উপর থেকে যে একটু ঝুল পড়ছে না, সেগুলো পুরো তেল কাজটা চ্যাটচ্যাটে, যেখানে থাকছে সেখানে দাগ হয়ে যাচ্ছে। তবে এইবারে একটু বেশি দিন হয়ে গেছে, তবে মুছে নিলাম। আর এই বেলনি চাকি সবেতে পড়েছে, তো সবটাই একটু ধুয়ে টুয়ে নিয়ে রাখলাম, পরে একটু ভালো জলে ধুয়ে নেবো। তো ওই পাশটাও পরিষ্কার করেছি। আর বেড়ার সামনে থেকে জলের ঝাপটাতে না পুরো ঘরে একটা কাদা কাদা তেল তেল ব্যাপার হয়ে যায়, জানো তো। বৃষ্টির সময় দেখবে ঘর ফরগুলো একটু তেল কাস্টা টাইপের তেলের ব্যাপার হয়। এখনও রান্না বান্না হয়নি, তবে কি রান্না হবে নিজেও জানি না। ভেবেছিলাম গাছের দুটো কুমড়ো ডগা কেটে রান্না করব, তো এত বেলা হয়ে গেছে, এখনও শর্ট ভিডিও হয়নি, ওগুলো সব করা বাকি আছে। তো আগে তো এই কাজটা সারি, তারপরে দেখছি কোনটা আগে করি কোনটা পরে করি। ওই দেখো দেখতে পাচ্ছ, ওই রেখে দিলাম বাইরে, গ্যাস মোছা হলো। তো এখানে সার্ফ দিয়ে ছড়িয়ে রেখেছি, এই জল দিয়ে একটুখানি সার্ফ দিয়ে থই থই করে আগে মুছে নিই, তারপরে ভালো করে মুছবো, বুঝছো।
আর এই দেখো আমার ছেলে বলছে তুমি জল দিয়ে সার্ফ দিয়ে কি করছো? আমি যে সার্ফ দিচ্ছি কেন, এমনিতে বৃষ্টির দিনে একটু চিপচিপানি হয়েছে, তারপরে আবার কিন্তু তেল কাজটাতেও একটু চিপচিপানি হয়েছে, সেই জন্য একটু সার্ফ দিয়ে ভালো করে রগড়ে মুছে নিচ্ছি। তারপর ভালো জল আনবো মুছবো, তো তোমরা জলটা না দেখলে বিশ্বাস করবে না যে কতটা তেল চিপচিপ করছে আর কি। যেখানে যেখানে পড়েছে ঝুলটা সেখানে সেখানে চিটচিটানি হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, এখনো খাওয়া দাওয়া হয়নি। ছেলেকে বললাম বাবা আমি ঘরটা মুছে দিয়ে তারপরে তুই হচ্ছে কি ভাত খেয়ে নে, আর ঠাকুর পুজোটা দিয়ে নে। চান করেছিস? আমি ভাবছিলাম আমি একবার চান করবো, তো আমি ঠাকুরটা দেবো, তো ছেলের যেহেতু হাত ব্যথা, ও ঠাকুরের বাসন টাসনগুলো ধুতে পারছে না, মানে বা হাতটা নাড়াতে পারছে না, ধুতে গেলে তো দু হাত লাগবে, লেখাতে তবুও এক হাতে করে নিতে পারছে। তা আমি আমার এত দেরি হয়েছে, মানে এত বেলা হয়ে গেছে আর বলার কথা না, তাই বললাম তুই ঠাকুরটা দিয়ে নে, দিয়ে তুই খা। তো বলছে তুমি খাবে না? বলছি তুই আগে খেয়ে নে, আমি চান ফানগুলো করে তৎক্ষণ আসি। চান টান করে দুবার করে ঘর মুছে গ্যাস ট্যাস মুছে যে চাদরটা পাতা ছিল সেই চাদরটা ওই যে ধুয়ে দিয়েছি, গামছা মেলে দিই। কি অবস্থা, জামা কাপড় চান করেছে, জামা কাপড় পরে আছে, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, পড়েই যাচ্ছে বৃষ্টি। আর ছেলে ভাত মেখেছে, আমি আরেকবার চান করে নাইটি পরে নিলাম। আর ছেলে ওই যে কালকে বড়া ভাজা আলু সেদ্ধ ভাত মেখে খেলো, আমাকে দুগাল দিল, কিন্তু আমি এত নুন খেতে পারি না, বড্ড নুন খায়। এত আলু সেদ্ধ, ও এত আলু সেদ্ধতে নুন, ওরা বেশি খায়, তারপরেও নুন বেশি, মানে ওর মুখে নুন লাগছে, তাহলে আমার মুখে তো লাগবেই। এখনো বরকে ফোন করতে পারিনি। এই পাতাগুলো না সামনে দেখো এরকম ঝুললে ভাল লাগে। আর ময়লার বালতিতে এই যে এক বালতি ভরে ময়লা হয়েছে, আজ ময়লা দাদা আগেই সকালবেলা নিয়ে গেছে, কালকে আসবে কিনা কে জানে, গাড়ি খারাপ বলছে। আর এই চান টান করে উঠে যখন রান্না বসাইনি, দেখি চিচিঙ্গা আছে, ডাল আছে, আলু আছে, মাছ আছে, রান্না করা যাবে। ভেবেছিলাম কুমড়ো ডাগা কেটে একটু রান্না করব আর চিচিঙ্গা ভাজবো, তো কুমড়ো ডাগা আর কাটবো না। ছেলে তো এখন 1টা বেজে গেছে, ছেলে এখন ভাত খাচ্ছে, মানে ছেলে আর ভাত খাবে না। তবে আজকে ভাতগুলো একদম শক্ত হয়ে আছে, তাই না বাবা? এখনও আমার জন্য কতগুলো ভাত আছে বুঝেছো। ছেলে এখন ভাত খাচ্ছে মানে ছেলে আর ভাত খাবে না। আর অনেকে এইখানটা পরে সিঁদুর, সিঁদুর কপালে দিয়ে, আমিও দিই, তবে আমার বেশি বোঝা যায় না, কালো হয়ে গেছে তো সেই জন্য, কালো মানুষের গায়ে অত কিছু বোঝা যায় না বুঝেছো। তো চলো বরকে ফোন করি, করে ভিডিওটা আপলোড দিই, দিয়ে তারপরে রান্নার দিকে যাব। আজকে তো শর্ট ভিডিও বানাইনি, এখনও শর্ট ভিডিও বানানো বাকি আছে। চুলে শ্যাম্পু দিলাম জানো তো, চুলটা একটু শুকিয়ে যাক। কেন শ্যাম্পু দিলাম? ঝুল পড়ে না, চুল একদম পুরো আঠা আঠা হয়ে গেল, ওই কারণে। আর ঘামে, আমি ঘামলেই আমার চুল আঠা আঠা হয়ে যায়, সেই জন্য চুলে একটু শ্যাম্পু দিলাম। আর ঝুলগুলো আমার গায়ে না খোঁচা খোঁচা হয়ে ফুটছিল, চানটা না করা অবধি শান্তি পাচ্ছিল। তাই বেশি জলে চান করিনি, অল্প একটু জলে করেছি, কেন একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে। আর 2 দিন ধরে ঘামছি প্রচুর, আর সকালে তো চান করেই নিয়েছিলাম, সেই জন্যে অল্প জলে করে নিয়েছি। তো চলো সাথে থাকো। এই চাদর ফাদর জামা কাপড় সব মেলে দিয়েছি, কি অবস্থা জানো তো, বারবার মেলছি, আর বারবার যেই মেলছি সেই রোদ্দুর চলে গিয়ে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। কি যে জ্বালাতন না, কি বলবো। সব সময় দেখো আকাশের অন্ধকার করে মুখ, মানে কালো মেঘ একদম ঢাকা, মুখ ভার করে রয়েছে আকাশ সব সময়। এক ফোঁটা রোদ্দুর যখন উঠছে, উড়ে বাবা মনে হয় মানে গাটা জ্বলে যাবে, তারপরেই সঙ্গে সঙ্গে ঘরে ঢুকতে পারবে না, দেখবে বৃষ্টিতে একদম ভর্তি হয়ে যাচ্ছে। তো জামা প্যান্ট কতবার মেলা যায় বলো তো, এই মেললাম, মেলে তুলছি, আবার এই মেলছি, আবার তুলছি। তো এই এক্ষুনি তুলেছিলাম, আবার এক্ষুনি মেললাম। তো বারবার মেলতে তুলতে ভালো লাগে না, সংসারের আরও তো কাজ আছে বলো। তো এত বেলা হয়ে গেছে, এখন 2টো বাজে। বরকে ফোন করে আমি বসিয়ে দিয়েছি রান্না, চিচিঙ্গা ভাজবো, কাঁঠাল দানা ভাজা কোনোদিন আমি খাইনি, তবে আমার বর খেয়েছে শ্বশুরবাড়িতে, তো আজকে ভাবছি করে দেখবো কেমন হয়। তো যেভাবে করেছি ভালো হয়েছে খেতে, কিন্তু কি বলো তো, মনে হচ্ছে একটু শক্ত হয়ে গেছে। কোনো কোনো কাঁঠাল দানাগুলো একটু টক হয়ে আছে জানো তো, টক কেন টক আছে জানি না, বুঝতে পারলাম না যে কেন টক। টক মানে বেশ টক, তেঁতুলের মতো টক। খেয়েছি যেহেতু, তার যে পরে মানে ভয়েস দিচ্ছি তো, তাই তোমাদের বলছি। এরকম কাঁঠাল দানা টক কাদের কাদের লাগে গো, একটু বলো তো কমেন্ট করে। বা কাঁঠাল দানা টক হয় এই প্রথমবার খেয়ে দেখছি। বরকে যখন প্রথম ভাজছিলাম একটু দিলাম, তাই বললাম একটু খেয়ে দেখো তো ঠিকঠাক ভাজা টাজাগুলো হয়েছে, দানা তো বুঝতে পারছি না। তো বর খেয়ে বলছে এটা টক কেন এত, না টক আবার আছে নাকি। তারপর আমি আবার একটা মুখে নিয়ে দেখলাম, তো দেখছি টক না, বেশ ঠিকই আছে, কিন্তু আমার আবার একটু তিতকুড়ি। তখন বর আবার যখন আবার পরে ভাত দিয়ে খেলাম, তখন দেখছি সত্যি কথা ঠিকই তো বলেছে, কাঁঠাল দানা তো টক আছে। কয়েকটা দানা দেখছি বেশ টক, পুরো দাঁত একদম টকিয়ে দিচ্ছে। তো এ আবার কেমন দানা, কি এমন বুঝলাম না।
তবে আমার ছেলে বসে বসে শুধু শুধু অনেকটা খেয়েছে, খেয়ে নিয়ে ওর বাবা আবার বকা দিল যে এতটা কাঁঠাল দানা খাস না, পেট ব্যথা করবে। কাঁঠাল খেলে যেমন পেট ব্যথা করে, কাঁঠালের দানা খেলেও পেট ব্যথা করে। তবে কাঁঠালের দানা বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, ওইগুলো খেয়েছি। আর কাঁঠালের দানা আমি একদম ভালোবাসি না, আর বাটি তো আমি খাই না, আমার শরীরের জন্য গ্যাস হয় সেই কারণে। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি চিচিঙ্গা ভাজাতে, তারপরে করব কাঁঠালের দানা ভাজা, তারপরে বসাবো মাছ। মশলা ফসলা বাটবো না, পেঁয়াজ ঘষেই বসিয়ে দেবো। তো আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে চিচিঙ্গাটা ভাজছি। আগে করতাম, রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, পোস্ত বা শস্য বাটা দিয়ে করলে কিন্তু চিচিঙ্গা ভাজাটা দারুণ হয়। কিন্তু আজকে আর ইচ্ছা করছে না গো, বিশ্বাস করো হাতগুলো এমন ব্যথা করছে যে বলার কথা না। আমার তো জানো হাতে একটু সমস্যা আছে, একটু হাত বেশি নাড়াচাড়া করলেই হাতগুলো ফুলে ওঠে, আর তারপরে হাতে অফুরন্ত যন্ত্রণা করে। তো সে হচ্ছে আমার ব্যাপার। চিচিঙ্গা এখনো কাটা হয়নি, তো বলে যতটা কাটা হচ্ছে বসিয়ে দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। আর হাতগুলো এতটাই ফুলে যন্ত্রণা করছে যে আমার ইচ্ছা করছে না, তার মধ্যে লাগছে ঠান্ডা। দুদিন ধরে তো দুবার করে চান করছি, সেই জন্য একটু ঠান্ডাও লেগে যাচ্ছে। তো একটুখানি চিচিঙ্গাটা কেটে নিই, কেটে ধুয়ে নিয়ে এটা বসিয়ে দিই। তারপরে কাঁঠালের দানাগুলো কাটবো। কাঁঠালের দানা কাটতে তো আবার অনেক জোর লাগবে হাতে, তাই না? কাঁঠালের দানা দেখবে কাটা যায় না চট করে, আবার হাত কেটে যাওয়ার ভীষণ ভয় লাগে, তাই তো? আমার বরমশাইকে দেখো, কাজ থেকে ফিরে বাড়ি চলে এসেছিল, এসে ধূপকাঠি আনতে বলেছিলাম ঠাকুরের। সকালে আমাদের বাসি কাপড় জামা ছাড়া হয়ে যায়, তো সেই ধূপকাঠি আনতে সতে বলেছিলাম, কিন্তু তাও ভুলে গেছে। তো ওই যে ধূপকাঠি আবার বাড়ি এসে একটু পাখার হাওয়া খেয়ে আবার ধূপকাঠি আনতে গেছে। সন্ধেবেলা নলে সন্ধে দেওয়া যাবে না, যা ছিল হয়েছে। এই পাশের দোকান থেকে তো কালকে একটা 3 টাকার পাতা ধূপকাঠি এনেছি, ওই 3 টাকার পাতা আনা লস, জানো তো? এই ধূপকাঠিটা দিল, এটার গন্ধ ভালো হবে বললে যে গন্ধটা ভালো হবে। ভালো, ওই দেখো পাখা চালিয়ে পাখার হাওয়া খেয়ে তারপরে গেল ধূপকাঠি আনতে। নিচে নামো, ওদিকে নিচে নামো বিছনা থেকে আগে। ছেলেকে বলেছিলাম নিয়ে আসতে, কিন্তু ছেলে গেল না, জানো তো? ওর ভালো লাগে না কোনো কাজ করতে, ওর ভালো লাগে না মোটে। হ্যাঁ, আবার দেখো এসে বেচারা আবার রোদ্দুরে গিয়ে গাটা ঠান্ডা করে আবার রোদ্দুরে গিয়ে গাটা গরম করে ফেললো। বসিয়ে দিয়েছি, এই যে হচ্ছে কাঁঠাল দানা ভাজা। জানি না কেমন করে ভাজে, তবে এটা একটু মানে ভাপিয়ে সেদ্ধ করে নিলে মনে ভালো হতো। ছেলেকে একটা খাওয়ালাম, বললো হয়ে গেছে, কিন্তু এটা কড়কড়ানি আওয়াজ হচ্ছে। আমার কাঁঠাল দানা একদম ভাল লাগে না, জানো, একদম ভাল লাগে না একদম। দেখো চিনি দিয়েছি গলেনি, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। তুমি বললে তুমি খাও তো। আমি দেশে থাকতে আমি বললাম আমি কাঁঠাল দানা খাই না, যবে দিয়ে কাঁঠাল দানা এনেছি কাঁঠাল দানা আমার ভাল লাগে না। আমাকে বললো যে আমি দেশে থাকতে কাঁঠাল দানা ভাজা খেয়েছি। আমি আজ থেকে 20 বছর আগে খেয়েছি কাঁঠাল দানা। তা 20 বছরে, যদি আমার সাথে বিয়ে হয়েছে 17 বছর, এখনো অবধি 17 বছরে খাইনি, তা তার নিশ্চয়ই 20 বছর আগে খেয়েছে। তা 20 বছর আগে যদি যে মানুষ খেয়েছে সে এখন খেতে পারে না? তখন দেশের বাড়ি কেমন করেছে সেটা তো আমার জানা নেই। তো যাকে তো এইভাবে করি, তারপরে পরে নালে আবার যখন শাশুড়িকে ফোন করবো তখন জিজ্ঞাসা করে নেবো যে কিভাবে কাঁঠাল দানা ভাজা করে, তাহলেই তো হয়ে যায়। কাঁঠাল এনে খেলে তো মানুষের নতুন নতুন শেখা। যেমন আমার শ্বশুর বাড়িতে তেল ছাড়া শাক করে, খেসারি শাক ফ্যান দিয়ে করে, তেল দেয় না ওর মধ্যে। তাহলে সেটাও তো মানুষের এক একটা মানে মানুষের খাবার, তাই না? ওই যে রান্না, ওই সে জি বাংলায় রান্না করে দেখাচ্ছে যে কি তেল ছাড়াও রান্না হয়, তো সেই রকম। আমার বর বলছে, আমি বলছি দেখো আমাকে আজকে দেখতে ভালো লাগছে, বলছে কি ভাল লাগছে, পেতনির গাছ লাগছে। দেখো দেখো, বলো কিছু বলো। দেখেছো তোমার বউটা, দেখো ক্যামেরায় দেখো কত সুন্দর লাগছে। আমার ছেলে বলছে দেখো আবার গলে না পড়ে, ছাঁকনি দিয়ে আবার ছাঁকতে হবে। ওই দেখো উপরে বসে বলছে, দেখতে পাচ্ছ? এরা একটু তারিফ করে না গো, সবাই কিছু তো তারিফ করে, কিন্তু আমার বর কোনোদিন বললো না যে হ্যাঁ আজকে তোমাকে ভালো লাগছে। তারিফ করলে অসুবিধা আছে, প্রচুর নজর লাগে। যদি কেউ বলে ভালো লাগছে, ও সেদিন আর কিছু থাকবে না শরীরে। এই একটা ব্যাপার আছে। ছোট থেকে না আমার মা বলে আমার নজর লাগার ভীষণ ধাত আছে, জানো তো? আমার মনে রাশিটা হালকা। কেউ যদি মুখের উপরে বলে দেয় তাহলে তা আমার সেই দিন আর আমি বিছনা দিয়ে আর উঠতে পারবো না। যেমন জ্বর হবে তেমন বমি হবে, শরীর ভীষণ খারাপ হবে। কিন্তু ওই জন্য আমার বুঝলাম, ওই জন্য আমার বড় বলে না গো, আমাকে ভালো লাগছে। হয়ে গেল, মাসিও পড়লো বিছনায়। হ্যাঁ, তো চলো আমি রান্নাটা সেই নিয়ে, মাছের ঝোলটা করলেই আমার রান্না হয়ে যাবে। চলো, এই দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি। মাছের ঝোল হচ্ছে, মাছের ঝোল ফুটছে। 3 জনের জন্য 3 পিস মাছ কালকে ভেজে রেখেছিলাম। আর এখানে নিম পাতাটা একটু ওই তাওয়ার উপরে গরম করে কড়মড় করতে দিয়েছি। সে যে বর কবে এনেছিল না, সেইটা রোদ্দুরে দিয়ে কালারটা নষ্ট হয়েছে। আর রান্নার মেনু এই দেখো, আলু সেদ্ধ দিয়ে মেখেছি, কাঁঠাল দানা ভাজা, আর চিচিঙ্গা ভাজা, মাছের ঝাল আর ভাত। আর নিম পাতা একটু কম দিয়েছি আলুতে, কেন ছেলে একদম খেতে চায় না, সেই জন্য একটু কম দিলাম।
সন্ধে পড়ে গেছে, সন্ধে দিয়ে সন্ধে না রাত হয়ে গেছে আর কি। এই সময় তোমাদের সামনে আসলাম। ছেলে পড়তে চলে গেছে আর বৃষ্টি ছ্যাক করে বারবার হচ্ছে। ছেলে সন্ধে দিয়ে গেছে। বরের ওষুধ বাকি ছিল, তো বললাম তোমার ওষুধ আনো, আমার ওষুধ লাগবে না। তো বর বললো অল্প ওষুধ আমার আছে, হয়ে যাবে, আমি নাহলে কালকে যাব। আমার ওষুধ একদম নেই, আমি আজকে খেলেই শেষ, কালকে আবার জন্য আবার আনতে হবে। আজকে না আনলে কালকে আর খেতে পারবো না। তো বড় বড় লাগে তোমার ওষুধটা নিয়ে আসো। আমি বললাম তুমি যাও, আমি ওষুধের বাস্ক দিচ্ছি, তুমি নিয়ে আসো আমার ওষুধগুলো। বর বলছে যে না, তোমার গেলে কি অসুবিধা আছে। এ দেখো, নাইটি পরা থাকলে না রাস্তায় বেরোতে গেলে তখন আর এইগুলো না, শোনো দু রকম ওষুধ আছে আর এই 3 রকম ওষুধ নেই, বেশি আনি না। এই ক্যাপসুল এগুলো, এই 3 রকম ওষুধ হচ্ছে তোমার এখন আনবো। আর হচ্ছে ওই কি বলে, ওষুধটা না ভেবেছিলাম ডাক্তারটা একবার দেখাতে যাব, সমস্যাটা তো কমেনি। ফের ভাবলাম যে না, এই ওষুধগুলো 10 দিন খাই, এই মুহূর্তে ডাক্তার দেখাতে পারবো না। এই মুহূর্তে ডাক্তার দেখাতে গেলে একটু থাইরয়েডে আবার টেস্ট করতে হবে, ডাক্তারের ভিজিট আছে, আবার নতুন ওষুধ লিখবে, পেরে উঠবো না। মাসের প্রথম এসে যাচ্ছে, সব নানা রকম খরচা। ঘর ভাড়া আছে এই সপ্তাহ 20 তারিখ, মানে কালকেই ঘর ভাড়া আছে। তো একের পর এক লেগেই আছে আমাদের, বুঝছো। আর কথা তো সামনে কিছু বলাই যায় না। তো চলো, এখন আর কিছু বলবো না, আসি তারপরে বলবো। আজকে দেখছি কপাল ভালো, বুঝছো তো, এসে দেখছি ওষুধের দোকান ফাঁকা। তবে একটু রাত করে এসেছি, আস্তে আস্তে অনেকজনের সঙ্গে দেখা হলো, কথা হলো। রাস্তায় আমার বেরোতে ইচ্ছে করে না সত্যি বলতে, সবাই সে এক কথা জমির কথা জিজ্ঞাসা করে, তো আমার মনটা খারাপ হয়ে যায়। যখনই মনটাকে শক্ত করি তখনই কেউ না কেউ জিজ্ঞাসা করে আর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো ওষুধের দোকানে এসেছি, আজকে বড় ওষুধ আনলো না, আমি গেলাম। বর বললো তোমার ওষুধ আনো, তুমি তো ওষুধ না খেলে হাত পাগুলো ফুলে। বুঝতে পারছি না, ভয়ও পাচ্ছি, জানো তো, কিডনির কোনো সমস্যা হলো নাকি সেটাও বুঝতে পারছি না। যেখানে কিডনি থাকে সেখানে কিন্তু আমার যন্ত্রণা করে, জানো তো। সেই জন্য দাদাকে বললাম, দাদা থাইরয়েডটা কেন কমছে না বলতে পারো। ওষুধ নিয়ে চলে আসলাম, আর এবারে গেলাম, আগের মানে 9 দিন আগে যে ওষুধ এনেছি তার থেকে আজকে দাম বেড়ে গেছে। বললো যে দামটা বেশি হয়ে গেছে, বুঝেছো, মানে অনেকটা দাম বেড়ে গেছে। 51 টাকা একটা ওষুধের দাম বেড়েছে, আর একটা কত যেন, এটাই বেশি বাড়েনি, এটা অল্প বেড়েছে, আর এটা এতে বেড়েছে। এইটাই বেড়েছে, এই ওষুধটায় দাম বেড়েছে, আর এটা যা ছিল তাই আছে। 3 রকম ওষুধ নিয়ে আসলাম। আর বর এসেছে, গরম লেগে গেছে। শোনা, পাখাটা দাও, সুইচ দাও, পাখার সুইচ আগে দাও। বৃষ্টি হচ্ছে, এত একটু গরম কমছে না, এত গরম পড়ে গেছে, পড়ছে কেন কি জানি। আর ওষুধগুলো আনতে গিয়ে মাথা খারাপ, ভাগ্যিস এক্সট্রা পয়সা নিয়ে গেছিলাম, নাহলে ওষুধগুলো আর আসতো না। তো ছেলেটা বললো কোনো ব্যাপার না দিদি, পরে দিতে, কিন্তু কোনোদিন বাকি নিইনি তো। আর ওষুধ মনে আর খাওয়া যাবে না, এত দাম বাবা। নিজের শরীর সুস্থ করে কোনো লাভ নেই, পেটে খেলে কাজে দেবে। দরজাটা দিয়ে দাও, জামা খুলবো তো। তার থেকে আমি পেটে যদি এই পয়সা যদি ভালো মন্দ খাই, এবার শরীর সুস্থ হয়ে যাবে। পেটে খেতে পারছি না, আর এক গাদা ওষুধ খেয়ে বসে আছি। চলো জামা কাপড়টা আগে খুলে নি, তারপরে আবার আসি। ভাতে 4টে আলু দিয়ে রেখেছিলাম, রাতে তরকারি করবো বলে। ছেলে তো ভাত খাবে, তারপরে আবার কি মনে হলো তরকারি ফরকারি দুপুরে তো তেমন করিনি, ভাতটা খাবে, অল্প করে মাছ দিয়ে ভাত খাক, আর একটু পরোটা তো আলুর তরকারি করে দিই, তাই জন্য পরোটা আর আলুর তরকারি করে দিলাম। আর ছেলে বর খেতে বসে, আমিও খেয়েছি 2টো পরোটা। ভাত আমি খাবো না, আমার মাছ আমি খেতে পারি না, শুধু মাছটা খাবো, আর একটুখানি চিচিঙ্গা ভাজা দিয়ে 1 গাল ভাত খাবো। ভাত না খেলে তো আবার ঘুম আসবে না, সেই জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। কেমন লাগলে তোমরা একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এক বন্ধু 4টে করে শেয়ার করে, যাতে আমি আগাতে পারি। তোমাদের ভালোবাসা সাপোর্ট খুব দরকার। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় জানাচ্ছি, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে